নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। গোপালের উন্নয়নকে হাতিয়ার করে জয় চায় তৃণমূল প্রার্থী। স্লিপ বিলি করেও দেওয়া হয়নি রেশন সামগ্রী, বিডিওর নির্দেশে জরিমানা করা হলো ডিলারকে। প্রার্থী হয়েই মৌসুমকে কংগ্রেসে ফেরার অনুরোধ ঈশা খানের, নাকচ করে দিলেন তৃণমূল নেত্রী। এখন খবর বিস্তারে। তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিয়ে শিলিগুড়িতে প্রচার সারলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী গোপাল লামা। সিএএ ইস্যুকে হাতিয়ার করে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। শুক্রবার শিলিগুড়ির মাল্লাগুড়ির হনুমান মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের মধ্যে প্রসাদ বিতরণ করে প্রচার শুরু করেন গোপাল লামা। তার সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ, মেয়র গৌতম দেব, রঞ্জন সরকার সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল লামা বলেন, সাধারণ মানুষের উৎসাহ দেখে খুব ভালো লাগছে। জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। ডবল ইঞ্জিন নয়, 4টে ইঞ্জিন নিয়ে দার্জিলিং জেলায় উন্নয়ন করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর সমস্ত প্রকল্পগুলি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন তারা। পাহাড় ও সমতল দুই পক্ষেই সমর্থন রয়েছে তার। অন্যদিকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, বাংলার মানুষকে কোনোভাবেই সিএএ এর আওতায় আনা যাবে না, কারণ আমাদের প্রয়োজন নেই। বাংলার মানুষের ভোটে যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আমরা কোনো অবৈধ নাগরিক নই। তিনি বলেন, কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকাও এই রাজ্যের শ্রমিকদের দেননি, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ইতিমধ্যেই 69 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে গিয়েছে। এই বিষয়গুলোকে তুলে ধরেই প্রচার চালাচ্ছে তৃণমূল। বাড়তি সুবিধা তো আমাদের আগে আছে, যেরকম পশ্চিমবঙ্গে উন্নয়নের ধারা চলে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে রকম প্রকল্পগুলো নিয়েছেন সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কেন্দ্র সরকার যতই যে জিনিস করো, কিন্তু এখানে ওনাদেরকে পাত্তা দিচ্ছে না, আমাদের আগিয়ে যাচ্ছি। না, ডবল ইঞ্জিন নেই, এখানে 4টা ইঞ্জিন বললেও চলে। আমাদের যেরকম সাপোর্ট আছে, প্লেনে আমাদের দখলে আছে, হিলেও আমাদের দখলে আছে, তো ডবল তো কি 4টা ইঞ্জিন বললেও চলে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমশূদ্র ও উদ্বাস্তু সেলের দার্জিলিং জেলা কমিটিকে ভেঙে নতুন কমিটি গঠন করা হলো। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন তৃণমূলের নমশূদ্র ও উদ্বাস্তু সেলের সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার। তৃণমূলের নমসূত্র ও উদ্বাস্তু সেলের সাধারণ সম্পাদকের কথায় এই নতুন সংগঠনে দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে নব কুমার বসাককে এবং দার্জিলিং জেলা কমিটির সভাপতি করা হয়েছে অনুপ সরকারকে। এদিন সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্যরা জানান, বর্তমানে 4 জনকে নিয়ে এই কমিটি করা হয়েছে। আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আমাদের যে বিষয়টা, তৃণমূল কংগ্রেস নমসূদ্র উদ্বাস্তু সেলের আজকের দার্জিলিং ডিস্ট্রিক্টের জেলা কমিটি ঘোষিত হচ্ছে। তো এদের এই জেলা কমিটিটা যে ছিল দীর্ঘদিন ধরে, সেটা ঘোষণা হয়নি, আজ সেটা ঘোষণা হচ্ছে। আমি নাম ঘোষণা করছি। সেখানে অবজারভার হিসেবে কাজ করবেন সঞ্জিত মজুমদার এবং চেয়ারম্যান নাম ঘোষণা হলো নবকুমার বসাকের এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট থাকবে অনুপ সরকার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকবে অমিত ভদ্র। প্রকাশ্য সম্মেলনে বাধা, এই নিয়ে সাংবাদিক বৈঠকে সরব প্রগতিশীল যুবলীগের রাজ্য কমিটির সদস্যরা। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করেন তাঁরা। প্রগতিশীল যুবলীগের রাজ্য সম্পাদক মানবেন্দ্র ঝায়ের কথায় 22 ও 23 তারিখ বাঘাযতীন পার্কে প্রকাশ্য সভার আয়োজন করতে বাধা দিয়েছে প্রশাসন, যদিও বিষয়টি নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এদিন কমিটির সদস্যরা বলেন, খেটে খাওয়া মানুষের দাবিগুলো নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। ছাত্র যুবক যারা পড়াশোনা করছে, চাকরির স্বপ্ন দেখছে, তাদের ভবিষ্যৎ এখন অন্ধকার। এছাড়াও তিনি আরও বলেন, যখন চাকরি দিচ্ছে না সরকার, ভাতা তো দিতেই পারে। এছাড়া রাজ্য ও কেন্দ্র সরকার কখনোই কোনো প্রতিশ্রুতি দিলে পালন করতে পারে না। আজকে যা যুবকদের অবস্থা, আমরা যে আজকে সম্মেলনটা করছি 22 আর 23 মার্চ, 22 মার্চ আমাদের প্রকাশ্য সমাবেশ যেটা হওয়ার কথা ছিল বাঘাযতীন পার্কের 2 নম্বর গেটের কাছে, সেখানে আমরা এখনও পারমিশন পাইনি।
আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসন এখনও তার কাজ ছিল যে নির্বাচন কমিশনের কাছ থেকে সেটা জেনে নিতে, এবং সেটা আমাদের জানিয়ে দেওয়া তাদের দরকার ছিল যে আমাদের করতে দেবে কি দেবে না, কিন্তু সেটা এখনও তারা টালবাহানা করছে, তারা পরিষ্কারভাবে জানাচ্ছে না। এবং আমরা বারবার জানিয়ে দিয়েছি যে আমাদের এই প্রোগ্রামের সাথে আমরা যেহেতু ইলেকশানে কোনো ক্যান্ডিডেট আমাদের এখানে নেই, আমরা এটা নিয়ে কোনো আমাদের যে এই প্রোগ্রাম সেটা কোনো নির্বাচনের সাথে তার কোনো সম্পর্ক নেই। তো তাহলে সেখানে নির্বাচন কমিশন আমাদের পারমিশন দিতেই পারত। আমরা তো যেটা আমাদের গণতান্ত্রিক দাবি যুবকদের এবং আমাদের সমাজের খেটে খাওয়া মানুষের, সেই দাবিগুলোই আমরা তুলছি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির দাবিতে কোচবিহারের কাচারি মোড়ে আম আদমি পার্টির পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি সিবিআই ও প্রধানমন্ত্রীর কুশপুতুলও দাহ করা হয়। আম আদমি পার্টি জেলা সভাপতি অমিতাভ দেবনাথ জানান, অনৈতিকভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। তার মুক্তির দাবিতে এদিন পথ অবরোধ সহ বিক্ষোভ দেখানো হয়। যতক্ষণ পর্যন্ত মুক্তি দেওয়া হবে না ততক্ষণ চলবে এই আন্দোলন। আপনারা জানেন, ভারতবর্ষের শিক্ষা স্বাস্থ্যের উপরে কাজ করা দিল্লির আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের প্রধান শ্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল ইডি অনৈতিকভাবে গ্রেপ্তার করেছে। গত 1 বছর ধরে আমাদের দিল্লির শিক্ষামন্ত্রীকে ইডি গ্রেপ্তার করে রেখেছে। আজ অবধি তারা কোর্টে কোনো রকম প্রমাণ দাখিল করতে পারেনি। কোর্ট বারবার প্রমাণ চাইছে, কিন্তু ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান শাসক দল সমস্ত নৈতিকতাকে বিসর্জন দিয়ে সংবিধানকে অবমাননা করে ভারতবর্ষের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল গ্রেপ্তার করেছে। এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল যুবতীর। নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাক পাশের দোকানে ঢুকে পড়ে। শুক্রবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ভোটপট্টি গোডাউন মোড় এলাকায়। মৃত যুবতীর নাম পঞ্চমী সরকার। ঘটনায় মোট 3টে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, চ্যাংরাবান্ধার দিক থেকে ট্রাকটি ময়নাগুড়ির দিকে আসছিল। সে সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের দোকানে ঢুকে যায়। দোকানের ভেতর সে সময় ভাইয়ের সাথে পড়াশোনা করছিল পঞ্চমী। ট্রাকটি এমনভাবে ভেতরে ঢুকে যায় যে দোকানে থাকা পিলার এবং দেওয়াল ভেঙে পড়ে। ট্রাকের নিচে আটকা পড়ে যুবতী। দুর্ঘটনার পর তীব্র আওয়াজে আশপাশের এলাকার লোকেরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। এরপর আর্থ মুভার দিয়ে ট্রাকটি সরিয়ে ভেতর থেকে যুবতীর দেহ উদ্ধার করা হয়। যদিও ঘটনায় যুবতীর ভাই আলোক সরকার সুস্থ রয়েছে, তবে পুলিশ ট্রাক চালককে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুর্ঘটনাস্থ ট্রাকটিকেও। ঘটনা হয়েছে যে গাড়ি কালকে একটা এখানে ঢুকে গেল রাত্রি 3টা নাগাদ। তারপরে তো আমরা সবাই সকালে আসলাম। আসার পরে একটা ছেলে একটা মেয়ে, 2 ভাই বোন, ও যে ওখানে শুয়েছিল, ও চাপা পড়ে গেছে। তারপরে পুলিশ কর্তা আইসা তারা উদ্ধার করলো, ফায়ার ব্রিগেড আসলো, আসার পরে একেবারে করে নিয়ে চলে গেলো। এখন এই অবস্থায় আছে। জাতীয় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ দেখালো দার্জিলিং জেলা যুব কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, বিগত 1 মাস থেকে ভারতের জাতীয় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এর ফলে সমস্যায় পড়েছে কংগ্রেসের নেতারা। এরই প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে শিলিগুড়ি হাসপি চকে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেসের নেতাকর্মীরা। आप लोगों को पता होगा कि पिछले 1 महीना से मोदी उर्फ भारतीय जनता पार्टी की सरकार भारतीय राष्ट्रीय कांग्रेस का बैंक अकाउंट को फ्रीज कर दिया गया है। मैं संवाद माध्यम के माध्यम से ये पूछना चाहता हूँ कि आपको जो सैलरी मिलता है, अगर आपका बैंक अकाउंट फ्रीज कर दिया गया तो आपका घर कैसे चलेगा? वैसे ही एक पार्टी का अगर बैंक अकाउंट फ्रीज कर दिया जाएगा तो पार्टी कैसे चलेगी, चुनाव कैसे लड़ेगी? तो मोदी सरकार सिर्फ तानाशाही और हिटलरशाही में लगी हुई है कि कैसे विरोधी शून्य किया जाए, कैसे विरोधियों को कमजोर किया जाए। इसी में एकमात्र फॉर्मूला में मोदी और शाह लगा हुआ है। इसी के विरुद्ध आज हम लोग यहाँ पर रास्ता पर उतरे हैं और मोदी का पुतला दहन किए हैं। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ দিয়েও দেওয়া হয়নি রেশন সামগ্রী। এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিডিও নির্দেশে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো রেশন ডিলারকে। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিশনপুর এলাকায়। দীর্ঘ 2 থেকে 3 মাস ধরে চলছিল এই বেনিয়ম বলে অভিযোগ। রেশন ডিলারের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন এলাকাবাসীরা। এমনকি ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
তারপরেই তদন্তের ভিত্তিতে রেশন ডিলারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। অভিযুক্ত ওই ডিলারের নাম শ্যামানন্দ সিংহ। ওই এলাকার উপভোক্তাদের অভিযোগ ছিল তিনি 2 মাস ধরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপও দিচ্ছিলেন, কিন্তু রেশন সামগ্রী দিচ্ছিলেন না। বারবার বলার পরেও কোনো সুরাহা হয়নি। তারপরেই হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডলের কাছে গণডেপুটেশন দেওয়া হয়। তারপরেই শুরু হয় তদন্ত। ওই যে আমাদের ডিলার যে আছে শ্যামানন্দ সিনহা, আমরা মাল নিতে যেতাম, ফিঙ্গার নিত। ফিঙ্গার নেওয়ার পর 15 দিন 22 দিন 1 মাস কেটেই যেত, তারপরে মাল দিত, আবার ফিঙ্গার করতো, কোনোবার 2 মাস কেটে গেছে, তারপরে মাল দিয়েছে। এই জন্য আমরা ওই পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ করেছিলাম। বিডিও সাহেবকে বলেছিলাম, বিডিও সাহেব আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। তার জন্য ওর বিরুদ্ধে ফাইন করেছে। ফাইন করুক আর যা করুক আমি জানি না, আমরা গ্রামবাসী মাল পেলেই হলো। মাস পিটিশন আসার পরে আমরা ফুডের ইন্সপেক্টর সাহেবকে পাঠিয়েছিলাম তখনই, যখন ওনারা মাস পিটিশন জমা দেয়। তারপরে সেখানে ইন্সপেকশন করে এবং যারা উপভোক্তা তাদের সঙ্গে কথা বলে কিছু ওরা কালেক্ট করে যে সত্যি সত্যি ওখানে ওরা ঠিকঠাকভাবে রেশন পাচ্ছে না। সেরকম একটা এনকোয়ারি রিপোর্ট করে পাঠানো হয় এসএফএসের কাছে, সাব ডিভিশন কন্ট্রোলার ফুড সাপ্লাইয়ের কাছে। ওখানে ওনারাও তদন্ত করে দেখেন এবং একটা অর্ডার গতকাল পাস করেছেন যে ওর বিরুদ্ধে 1 লাখ টাকা ফাইন করা হয়েছে। আমরা বলছি এই যে 2 মাসের আমাদের মালটা ডিও আছে, যেন আমরা মালটা পাই। আমরা অভিযোগ কি ছিল আপনাদের? অভিযোগ ছিল যে মালটা আমরা পাচ্ছিলাম না। 2 মাসের স্লিপ দেওয়া হয়েছিল। এই মাস ও মাস বলতে বলতে টাইম দিচ্ছিল, দেওয়ার পরে বলছে যে ও মাসে নিয়ে নিবি। তারপরেও মাসে দিল না। তারপরে মোটামুটি 3 মাস পরে, 3 মাসের পর আবার আমরা ভিডিওকে জানাই। ওগুলো অর্ডারই পাইনি তো ফাইন দেবো কোথা থেকে আমি? আচ্ছা, এরকম কোনো অর্ডার পাননি আপনি? হ্যাঁ, মানে এরকম কোনো অর্ডার পাননি আপনারা? না 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 50,000 টাকা ফাইন করেছিলেন এর আগে? হ্যাঁ, জমা করেছিলাম আমি। মানে কিসের জন্য? গেল মাসে ওই কমপ্লেনের ভিত্তিতে, যেটা আপনি দিয়েছিলেন রিপোর্ট, সেটা আপনি ভিডিও করেছেন। আচ্ছা, 50,000 টাকা আমার ফাইন হয়েছিল 50,000 টাকা, ওটা আমি জমা করেছিলাম। মানে কোথায় করেছিলেন? মালদা অফিসে করেছিলাম জমা আমি। আর যেটা 1 লাখ টাকার যেটা কালকে বেরিয়েছে আবার? 1 লাখ আমি কোনো অর্ডার পাইনি আমার বর্তমানে। ফিরে এলাম বিরতির পর। মৌসামকে কংগ্রেসে ফেরার বার্তা মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর। যারা তৃণমূল করেন তাদের জন্য কংগ্রেসের দরজা খোলা আছে, মন্তব্য ঈশার। বৃহস্পতিবার কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করে এআইসিসি। মালদা দক্ষিণের প্রার্থী করা হয়েছে 4 বারের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরীকে। প্রার্থী হয়ে শুক্রবার সকালে প্রয়াত সাংসদ বি গনি খান চৌধুরীর মাজারে চাদর চাপিয়ে প্রচার শুরু করলেন ঈশা। এদিন সাংবাদিক বৈঠক করে মৌসামকে কংগ্রেসে ফেরার বার্তা দেন তিনি। অপরদিকে ঈশার বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসাম বেনজির নূর। তার কথায়, দল টিকিট দেয়নি, খারাপ লাগছে, তবে আমি তৃণমূলের অনুগত সৈনিক হয়ে প্রচারে নামব। না, উনি তো আমাদের দলে বিলং টু করে না, তো আমরা কি করে সেখানে নেবেন। কিন্তু আমি সবসময় বলছি, মৌসম হোক আর যে কোনো টিএমসি লিডার হোক, যে আমাদের দল হচ্ছে ইজ্জতের দল, আমাদের দল হচ্ছে একটা উন্নয়নের দল, মানুষের পাশের দাঁড়াবার দল। তো সবসময় আমি বলছি যে দরজা খোলা আছে, যারা তৃণমূল গেছে দরজা খোলা আছে ফেরত আসার জন্য কংগ্রেসে। এটাও ওনার পার্সোনাল ওপিনিয়ন, উনি ওনার পার্সোনাল ওপিনিয়ন জানিয়েছেন। এটার ব্যাপারে আমার তো মনে হয় আমাকে রেসপন্স করার কোনো ব্যাপার নেই। আমার যা বক্তব্য আমি তো ক্লিয়ার বলে দিয়েছি অলরেডি। তৃণমূল কংগ্রেসকে সত্যি ইজ্জত দিচ্ছে আপনাদের? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। তৃণমূল কংগ্রেস তো আমাকে সেই ইজ্জত দিয়েছে। আমি তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, সেই ইজ্জত আমাকে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই আমি আশাবাদী ছিলাম, যেহেতু আমি উত্তর মালদায় 2 বারের সাংসদ ছিলাম। মানুষের সঙ্গে এখনও আমার যোগাযোগ আছে। প্রচুর মানুষ আমাকে ফোন করেছেন, ওনাও দুঃখ প্রকাশ করেছেন। এবং যেহেতু আমি 2019 সালে হেরে গেছিলাম, বিজেপি জিতেছিল, তো ওইটা তো আমার টার্গেটই ছিল যে এবার বিজেপি যে সিটটা বিজেপি তো পাওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু ফ্যামিলি থেকে 2 জন আমরা দাঁড়িয়ে গেলাম, ভোট ভাগাভাগি হয়ে গেল, সেই ভাগে বিজেপি জিতে গেল। তো সেই কারণে আমার তো আশা ছিল এবার যেহেতু
আবু হাসেম খান চৌধুরী ডালু মামা উনি দাঁড়াচ্ছেন না, ঈশা সাউথেই দাঁড়াচ্ছে। তো সিটটা সেই দিক দিয়ে আমি মনে করেছিলাম অনেক সিকিওর, দাঁড়ালে মানুষের আমি জিতবো, মানুষের আবার কাজ করতে পারবো যেভাবে 10 বছর কাজ করেছি, সেটা আমার এক্সপেকটেশন ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, দলের নেত্রী, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রসূন ব্যানার্জিকে ওনারা টিকিট দিয়েছেন। অবশ্যই আমার দুঃখ হয়েছে, কিন্তু আমি এখন মেনে নিয়েছি, কারণ কি আমি তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের আমি একজন সৈনিক এবং আমি মাঠে নামব। শুক্রবার শিলিগুড়ি কলেজে পালন হলো প্রাক বসন্ত উৎসবের। এদিন কলেজের স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী সোমবার দোল পূর্ণিমা, তার আগে এদিন শিলিগুড়ি কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় প্রাক বসন্ত উৎসবের। এদিন ছাত্রীদের দেখা যায় বাসন্তী রঙের শাড়ি পরে রঙের খেলায় রাঙিয়ে যেতে, পাশাপাশি ছাত্রদেরও দেখা যায় সাদা কুর্তায়। অন্যদিকে একই দিনে মঞ্জুরি নৃত্য শিক্ষায়নের পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। নাচ গানের মাধ্যমে এদিন অনুষ্ঠান পালন করেন তারা। সুইসাইড নোট রেখে আত্মঘাতী এক যুবক। মেডিকেল সংলগ্ন কলমজোত এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হলো তার ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় অর্পণ রাসলি কয়েকজন সহকর্মীর সঙ্গে কলমজোতের একটি ফ্ল্যাটে থাকতেন। শুক্রবার সকালে অর্পণ দরজা না খোলায় সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় তার ঝুলন্ত দেহ। এরপর খবর দেওয়া হয় মাটিগাড়া থানার অন্তর্গত মেডিকেল ফাঁড়ির পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে খবর, মৃতের বাড়ি দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায়। কর্মসূত্রে তিনি কলমজোত এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন। এছাড়া তিনি বাগডোগরার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। যুবকের এভাবে হঠাৎ মৃত্যুকে কেন্দ্র করে পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে আয়োজিত হল মেয়র্স কাপ আন্তঃবিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা। শিলিগুড়ির প্রায় 16টি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শুক্রবার চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ী হয় তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়। খেলাধুলার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে শুক্রবার মেয়র্স কাপ 2024-এর আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় 100 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়। আজকে আমাদের শিলিগুড়িতে কর্পোরেশন থেকে যে ক্যারাম বোর্ডের যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আমরা তাতে খুব খুশি হয়েছি। আমরা চাই যে আমাদের জন্য, যেমন ছেলেমেয়েদের জন্য আরও আগামী দিন আরও এরকম প্রতিযোগিতা আসুক। এটা হচ্ছে মেয়র্স কাপ ক্যারাম চ্যাম্পিয়নশিপ, ইন্টার স্কুল ক্যারাম চ্যাম্পিয়নশিপ। এটা শিলিগুড়ির প্রায় 16টা স্কুল এতে অংশগ্রহণ করেছে। দুটো বিভাগে এখানে খেলা হচ্ছে, ক্লাস 5 to 8 এবং 9 to 12। এখানে ছেলেও আছে, মেয়েও আছে। এটা কর্পোরেশনের প্রোগ্রাম। কর্পোরেশন এই খেলাটা করছে এবং 110 জনের মতন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। আজকে তার চূড়ান্ত পর্যায়ে খেলা আছে। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। গোপালের উন্নয়নকে হাতিয়ার করে জয় চায় তৃণমূল প্রার্থী। স্লিপ বিলি করেও দেওয়া হয়নি রেশন সামগ্রী। বিডিওর নির্দেশে জরিমানা করা হলো ডিলারকে। প্রার্থী হয়েই মৌসুমকে কংগ্রেসে ফেরার অনুরোধ ঈশা খানের, নাকচ করে দিলেন তৃণমূল নেত্রী। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।